ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমারে প্রাণহানির সংখ্যা বেড়ে ২,০০০, আহত ৩,৫০০, এখনও নিখোঁজ অনেকে, চলছে মানবিক বিপর্যয়। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে বললেন প্রধান উপদেষ্টা। চাকরি নির্ভর না হয়ে তরুণদের বড় স্বপ্ন দেখার আহ্বান। বাস ট্রেনে সদলবলে বাড়ি ফিরছে মানুষ, সরকারের উদ্যোগেই স্বস্তির যাত্রা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের দিন চলবে না মেট্রো। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সফল হবে বিএনপি, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমারে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২,০০০ নিহতের সংখ্যা, আহতদের সংখ্যা ৩,৫০০-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে এখনও হাজার হাজার মানুষ। ভারী সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। দেশজুড়ে শুরু হয়েছে মানবিক বিপর্যয়। এদিকে থাইল্যান্ডে ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত আহত হয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ। সেনাবাহিনীর তথ্য মতে নিহতদের বেশিরভাগই মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাসিন্দা। ভূমিকম্পের পর দেশটিতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। ভারী যন্ত্রপাতির অভাবে থমকে আছে উদ্ধার তৎপরতা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী নেপিডোতে। বিবিসি বলছে সেখানে কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছেন। সাংহাই ১৮ ও মান্দালয় ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুটি মসজিদ ধসে পড়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। এদিকে ভূমিকম্পের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে। রাজধানী ব্যাংকক সহ উত্তরাঞ্চলের বিভিন্ন শহর গ্রামে প্রাণহানি এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। শহর জুড়ে ধসে পড়েছে কয়েকটি বহুতল ভবন। এরই মধ্যে ধসে পড়া ৩০ তলা ভবনে ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের জীবনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর আঞ্চলিক সহায়তা কার্যক্রম সক্রিয় করেছে জাতিসংঘ। এরই মধ্যে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ভূমিকম্প পরবর্তী সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দাতা সংস্থা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। শনিবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্প দুইটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ ও ৬.৪। তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেই দেশ থেকে দারিদ্র্য দূর করা হবে প্রধান অগ্রাধিকার। সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, চাকরির উপর নির্ভর না করে তরুণদের বড় স্বপ্ন দেখতে হবে। এদিকে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সবচেয়ে আলোচিত শি জিনপিং এর সঙ্গে বৈঠক। এছাড়া দেশটির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে আলোচনা হয় ডক্টর ইউনূসের। সফরের শেষ দিনে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় PKU। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টিতে পৌঁছান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টিতে ভাষণ দেন তিনি। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট এবং বাংলাদেশ ঘিরে তরুণদের স্বপ্ন তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা, তা কাটিয়ে উঠতে দেশের সব নাগরিকদের অংশগ্রহণ জরুরি।
ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ গরিব, কারণ অর্থনৈতিক ব্যবস্থাই তাকে দমন করে রেখেছে। জনগণের সকল সমস্যার মূলে এটি। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our goal is definite. Our work plan is exhaustive. For building a stronger and more resilient Bangladesh, কেবল চাকরির আশায় বসে না থেকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. কাজী পাপ্পু, মোহনা সংবাদ। Forces you to do. প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিতেই কেটেছে। সরকারের উদ্যোগের ফলেই ঈদযাত্রা স্বস্তির হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ট্রেন যাত্রায় ভোগান্তি না থাকলেও অনলাইনে টিকিট ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। কমলাপুর প্ল্যাটফর্ম জুড়ে ঘরমুখো মানুষের ঢল। যান্ত্রিক শহর ছেড়ে নিড়ে ফেরার আনন্দে উচ্ছ্বসিত তারা। এই প্রথমবার স্বস্তির ভ্রমণ, এ যেন এক অন্যরকম অনুভূতি। শিডিউল বিপর্যয় ট্রেন যত টাইমে আসতেছে এবং যত টাইমে প্ল্যাটফর্ম ত্যাগ করতেছে এবং গন্তব্যস্থানে যত টাইমে পৌঁছার চেষ্টা করতেছে। আগে প্রচুর জ্যাম ছিল, মানে ট্রেনের সিট পাওয়াটাই খুব কষ্ট ছিল, আর এবার তো রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। এবার তো শিডিউল বিপর্যয় নাই, এখন 8, 9টা 10 হয়তো ছাড়বে, খুব ভালো লাগতেছে আর কি। যাত্রায় স্বস্তি থাকলেও অন্তহীন ভোগান্তি রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনায়। অনলাইনে সরাসরি টিকিট কিনতে না পেরে কালোবাজারিদের ধারস্থ হয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। আমার তো টিকিট কাটতে পারতেছি না ট্রেনের, আমি তো অনলাইনে কিছু বুঝি না ওগুলা। কিছু যাত্রী অসাধু কিছু দোকানদার বা ফেসবুক অনলাইন পেজ থেকে টিকিট ক্রয় করে ঢোকার চেষ্টা করছে। আসলে এই টিকিটগুলা আমরা যখন ভেরিফাই করছি পস মেশিনের মাধ্যমে, এই টিকিটগুলা তথ্যের সাথে মিল পাচ্ছি না। 8টা বাজার সাথে সাথেই ঢুকেছি, বাট সিট দেখাচ্ছে অনেক, কিন্তু হচ্ছে যখন আমি ক্লিক করতেছি সাথে সাথে সার্ভার ডাউন দেখাচ্ছে। ঢুকার পরে যেটাতে ক্লিক করে দেখি ঢুকলেই সবগুলো হচ্ছে বুকিং হয়ে যায়। বাসেও নেই শিডিউল বিপর্যয়, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এমন ঈদ যাত্রায় খুশি সবাই। সব সময় এখান থেকে আমি যাই গাড়ি নির্দিষ্ট সময় ছাড়ে। এবারকার ছুটিটা একটু লং টাইম, তো এই কারণে হয়তো বা এরকম হইতে পারে। অতিরিক্ত ভাড়া না, পার কিলোমিটার হিসেবে আমাকে 755 টাকা ভাড়া। এদিকে গাবতলী আন্ত বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। 2-1টা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসাবাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উদযাপন ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলেও জানান উপদেষ্টা। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিপন, যাত্রাবাড়ি বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? ধন্যবাদ মাহমুদ। আমি এই মুহূর্তে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। এই মুহূর্তে ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে যে ভিড় আমরা দেখছি সেটি বেশ ভালোই ভিড় বলা যেতে পারে। শেষ মুহূর্তে এসে অনেকেই টিকিট খুঁজছেন এবং অনেকে টিকিট পাচ্ছেন এবং অনেকে টিকিট পাচ্ছেনও না, এটার একটা বিষয় রয়েছে। এবং যারা আগেই টিকিট কেটেছেন তারাও বাসের জন্য অপেক্ষা করছেন। তবে সেই ক্ষেত্রে বাস ডিলের যে সময়টা, সেই সময়টা একটু কমই আমরা বলতে পারি, প্রায় 30 মিনিট 40 মিনিট, অনেক ক্ষেত্রে 1-1.5 ঘন্টাও বাস ডিলে হচ্ছে। তবে বাস সময় মতো যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া যে বিষয়টা আমরা এখানে এসে দেখেছি সেটি হচ্ছে যে টিকিটের যে দাম, সেই দাম অতিরিক্ত। টিকিটের দামের ক্ষেত্রেও যাত্রী সাধারণের অভিযোগ রয়েছে। আমরা কথা বলতে চাই এরকম একজন যাত্রীর সাথে, তিনি টিকিট
আপনি কি টিকিট পেয়েছেন? না টিকিট পাইনি এখনো। টিকিট কোনো কাউন্টারে চাচ্ছে 1200 টাকা, কোথাও 1000 টাকা, কোথাও আবার 1100 টাকা। বাখেরগঞ্জ আগে ছিল 550 থেকে 500 টাকার ভিতরে যাওয়া যেত, 600 টাকা এখন সিন্ডিকেট। এটা ভাঙা উচিত। পর্যাপ্ত পরিমাণে টিকিট নাই, আগের মতোই এখানেও বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করতেছে। আমরা মনে করি বর্তমান প্রফেসর ডক্টর ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এটার ব্যাপারে শক্ত অবস্থান নেবেন। আগে টিকিটের দাম ছিল, বাট রাস্তা তো ভালো ছিল, এত ভালো ছিল না। এখন তো এখান থেকে ভাঙ্গা ভাড়া নিচ্ছে 600 টাকা, 700 টাকা, 300-400 হলেই আনাপ। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বেশি। আমরা যে অভিযোগটা আসলে পাচ্ছি সেই অভিযোগটা হচ্ছে যে এখানে অধিকাংশই বাস সার্ভিস তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, সেই রকম অভিযোগ যাত্রীদের রয়েছে। এবং যেই টিকিটের দাম আগে 300 টাকা ছিল সেই টিকিটের দাম এখন 600 টাকা হচ্ছে, এইরকম অভিযোগও তারা আসলে করছেন। এবং অনেক ক্ষেত্রেই টিকিট সিন্ডিকেটের কথাও তারা আসলে বলছেন। তো আমরা এই মুহূর্তে যদি আমরা দেখি সেটি হচ্ছে যে প্রচুর মানুষ তারা আসলে ঘরে ফেরার জন্য বাসের টিকিট সংগ্রহের জন্য আসছেন, বাসে করে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হচ্ছে যে এই যে ভোগান্তি, ঈদযাত্রা যে ভোগান্তি, সেটি যেন। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঈদযাত্রার খবর জানাতে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আলহাজ হোসেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। জানবো তার কাছে ঈদযাত্রার খবর। আলহাজ, মহাসড়কে রাত্রে গাড়ির চাপ কেমন দেখছেন, আর যানজটের কোনো সম্ভাবনা আছে কিনা জানাবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়, আসলে এই চন্দ্রা এলাকাকে ঘিরেই কিন্তু প্রতি বছর ঈদ আসলে একটি যানজটের যে একটা সৃষ্টি হয়, কিন্তু গত বছরের চাইতে কিন্তু এই বছর আসলে যানজটের তেমনটা হয়নি। এবং যানবাহনের যে লম্বা সারি এবং ছিল এবং থেমে থেমে কিছু যানজট ছিল। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি ছিল সকালের যে চিত্র ছিল, এখন কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেছে। কিন্তু সন্ধ্যা নাগাল কিন্তু যানবাহনের চাপ থাকলেও এখন কিন্তু যানবাহনের তেমন চাপ নেই এবং স্বস্তিতেই এবং যাত্রীরা কিন্তু বাড়ি ফিরছেন। কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে যে একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের কাছ থেকে যে অতিরিক্ত যে ভাড়া আদায় করা হচ্ছে এর জন্য কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কাউন্টার গুলো ছিল, এই কাউন্টারের কারণে যে বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বাসের টিকিট পাচ্ছে না এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন স্পটে গিয়ে তারা কিন্তু যানবাহনে চলে যাচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এবং 22টি পয়েন্টে তারা কাজ করে যাচ্ছে এবং নির্বিঘ্নে যাতে করে স্বাচ্ছন্দ্য ভাবে তারা এবং বাড়িতে পৌঁছাতে পারে, এর জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ককে কেন্দ্র করে কিন্তু এবং সিসি ক্যামেরার আওতায় এনেছে যাতে করে যে মলম পার্টি রয়েছে, ছিনতাই রয়েছে তাদেরকে এবং যানবাহনে কোথাও বিশৃঙ্খলা না হয়, এর জন্য কিন্তু তাদেরকে আওতায় এনে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে রাস্তার যে সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। ঈদের দিন গণপরিবহন মেট্রো রেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্তৃপক্ষ। শনিবার ডিএমটিসিএল এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে শুধুমাত্র ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে, অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রো রেল চলাচল অব্যাহত থাকবে। গত ঈদ উল আজহার দিনও মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত হবে সকাল 9টায় বাইতুল মোকাররম মসজিদে। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, ঈদ জামাতে এবার 35,000-এর বেশি মানুষ অংশ নেবে। নারীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা।
আমাদের এই ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। ঈদের জামাত সময় নির্ধারণটা এটি আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের তরফে। তো এটি আমরা 8:30টায় নির্ধারণ করেছি। যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সফল হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় বিএনপি নেতা আমিনুল হক বলেন, নির্বাচনের কথা বললেই সরকারের কয়েকজন উপদেষ্টাদের গাত্রদাহ শুরু হয়। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর বাড্ডা ১০০ ফিটের বেড়াইদ এলাকায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এম এ কাইয়ুম ও তহিরুল ইসলাম তুহিন সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এ সময় গত ১৬ বছর স্বৈরাচারের দোসররা জনগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বেগম খালেদার জন্য একটা দোয়ার প্রোগ্রাম করো, সেই দিনও তাই তারা আমাদেরকে সুন্দরভাবে সেই ইফতার পার্টি করতে দেয় নাই। অন্তর্বর্তী সরকার দেশে এখনো স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি মন্তব্য করেন বিএনপি নেতা আমিনুল হক। বলেন, নির্বাচনের কথা শুনলেই অনেকের গাত্রদাহ শুরু হচ্ছে। যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, কিংবা আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের আমি জানি না কি হয়, তাদের ভিতরে গায়ে জ্বালা ধরে যায়। এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সফল হবে। তারা বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করতে চায়, আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। বিভাজনের রাজনীতি বন্ধে দলীয় নেতাকর্মী সহ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। জনগণের স্বার্থে যদি বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকালই দেশটিতে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ সামনে রেখে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। মূলত প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধির কারণে গত ২০ মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন $550 মিলিয়ন পৌঁছেছে, যা মাসের শুরুতে ছিল মাত্র ১৫০ মিলিয়ন। আবার আগের মতো রেমিট্যান্স ডলার কেনার প্রতিযোগিতা না থাকাও বাজার স্থিতিশীল হওয়ার একটি কারণ বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। প্রবাসী আয়, যাকে বলা হয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এটি বৈদেশিক মুদ্রার সরবরাহ যেমন বাড়ায়, তেমনিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে প্রবাসী আয় বাড়ায় গেল ৬ মাসে, অর্থাৎ ২৭ মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $25.44 বিলিয়ন। তথ্যমতে মার্চ মাসের প্রথম ২৬ দিনে ব্যাংকিং চ্যানেলে $294 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২% বেশি। মাস শেষে এই অঙ্ক $300 কোটি ছাড়িয়ে যাবে, যা হবে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। ব্যাংকিং সূত্র বলছে, রেমিটেন্স বাড়তে থাকায় কমছে ডলার সংকট। বাজারে আগের মতো ডলার কেনার প্রতিযোগিতাও নেই। বর্তমানে আন্তঃব্যাংক ডলারের বিনিময় হার ১২২ টাকা। ঈদ ঘিরে নগদ টাকার চাহিদা থাকলেও ব্যাংকে নেই তারল্য ঘাটতি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ প্রতিবেদন অনুসারে গেল ফেব্রুয়ারিতে বেড়েছে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত খাদ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। আবার রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকিতে কমেছে হুন্ডির প্রবাহ।
সব মিলিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেড়ে যাওয়ায় চাঙ্গা হয়েছে বৈদেশিক মুদ্রা বাজার। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। বিকেলে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে আহতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সহমর্মিতা জানান। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখার কথাও জানান কেন্দ্রীয় ছাত্রদলের এ নেতা। জুলাই অভ্যুত্থানে শহীদ ডাক্তার সজীবের মাকে অক্সিজেন কনসেন্ট্রেটর ও উপহার সামগ্রী প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাইরুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার সজীব সংসারের বড় সন্তান। 18 জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্ণা বেগম দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের জটিলতা সহ অন্যান্য রোগে আক্রান্ত। খোঁজ পেয়ে সকালে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ছুটে যান নরসিংদীর বাড়িতে। এ সময় ঝর্ণা বেগমের হাতে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেলে ফেনী শহরে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ভূঁইয়া, জেলা আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদুল হক নয়ন সহ পৌর বিএনপি নেতারা। খেলার খবর ফুটবল। রূপনা মাসুরাদের পর ভুটানের লিগে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ নারী দলের আরও 4 ফুটবলার। তারা প্রস্তাব পেয়েছেন পারো এফসি থেকে। চলতি মাসেই ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার জন্য ডাক পান গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার ভুটান প্রিমিয়ার লিগে 5 বারের চ্যাম্পিয়ন পারো এফসির হয়ে খেলবেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুসিমা সুমাইয়া ও সাবিনা খাতুন। তাদেরকে এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 6 এপ্রিল ভুটানের বিমান ধরবেন এই ফুটবলাররা, আর টুর্নামেন্ট শুরু হবে 15 এপ্রিল থেকে। ক্রিকেট। সারা দেশ থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান স্পিনার তুলে আনতে এবার স্পিনার হান্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। বিষয়টি জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। গেল বছর দেশের আনাচে কানাচে থেকে একঝাঁক রিস্ট স্পিনার খুঁজে বের করেছিলেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। এবার ব্যাপ্তি আরও বাড়িয়ে সব ধরনের স্পিনার নিয়ে কাজ করবেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমারে প্রাণহানির সংখ্যা বেড়ে 2000, আহত 3500। এখনও নিখোঁজ অনেকে, চলছে মানবিক বিপর্যয়। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে বললেন প্রধান উপদেষ্টা। চাকরি নির্ভর না হয়ে তরুণদের বড় স্বপ্ন দেখার আহ্বান। বাস ট্রেনে সদল বলে বাড়ি ফিরছে মানুষ, সরকারের উদ্যোগে স্বস্তির যাত্রা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের দিন চলবে না মেট্রো রেল। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সফল হবে বিএনপি, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনের রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।